আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ইকুয়েশনের আর একটা ক্লাসে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কিভাবে হয়েছে। এটা হলো একটা বোর্ড কোশ্চেন। সো আমরা দেখি, এখানে বলা হয়েছে হারুন এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস ইন মার্চ 2016। 2016 সালের এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে বা ট্রানজ্যাকশনগুলো দেওয়া আছে। এখানে বলা হয়েছে মার্চ 1 দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1,50,000 অ্যান্ড ব্রড ইন অ্যাজ ক্যাপিটাল টাকা 1,00,000 টাকা। আচ্ছা, আমাদের আগে মেনলি দেখতে হবে কোশ্চেনে চাইছে কি, দেন আমরা অ্যান্সার করা শুরু করি। ওকে, এখানে বলা হয়েছে রিকোয়ার্ডে বলা হয়েছে শো দ্য এফেক্টস অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। তার মানে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন তৈরি করতে বলছে, হিসাব সমীকরণ তৈরি করতে বলছে এখানে। সো হিসাব সমীকরণের জন্য আমরা এখানে একটা ঘর করব। ঘর করার পরে যেমন এখানে আমাদের ডেট থাকবে, এখানে থাকবে রিমার্কস, মাঝখানে আমাদের যতগুলো সম্পদ থাকবে সেই সম্পদগুলো এখানে অ্যাসেটের ঘরে থাকবে, মাঝখানে সমান সমান। এরপরে হচ্ছে এল প্লাস ওই। এলতে হচ্ছে আমাদের দায়গুলো বসবে এখানে, আর ওইতে হচ্ছে মালিকানা সত্ত্বগুলো বসবে এখানে। মালিকানা সত্ত্বের ঘরে এই যে ওইর ঘরে আমাদের চারটা উপাদান এফেক্ট ফেলবে। একটা হলো ক্যাপিটাল, এর সাথে এখানে যোগ হবে আয়গুলো বাদ যাবে, ব্যয়গুলো বাদ যাবে, এরপরে উত্তোলন বাদ যাবে। সো এখানে আমাদের চারটা উপাদান এফেক্ট ফেলবে। আর এটা হলো নোটস পেয়েবল, এটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, আর এটা হলো ক্যাশ, এটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল, আর এটা হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, তাহলে এখন আমাদের কথা হলো আমরা এগুলো প্রথমে কোশ্চেন পড়ে সম্পদগুলো বের করব। দায় দুইটা থাকলে দুইটা, একটা থাকলে একটা, এগুলো বের করে এখানে লিখবো। আর ওনার সিকিউরিটি, আর প্রথমে আমরা কোম্পানির নাম লিখবো, এরপরে এগুলো লিখবো, তাইলে হবে। ওকে, তাহলে এখন আমরা অ্যান্সার করা শুরু করি। এখানে এখানে বলা হয়েছে দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1,50,000 অ্যান্ড ব্রড ইন অ্যাজ ক্যাপিটাল টাকা 1,00,000 টাকা। ওনার্স কী করছে এখানে, পার্সোনাল ইনভেস্টমেন্টের জন্য বিক্রয় করছে 1,50,000 টাকা, কিন্তু সে এখানে ব্রড মানে কি নিয়ে এসেছে, নিচে কত টাকা, ব্যবসায় নিয়ে এসেছে হলো ক্যাপিটালে 1,00,000 টাকা। তাহলে ব্যবসায় যেটা আনছে সেটাই আমাদের কার্যকর হবে। সে যত টাকা বিক্রি করবে, 1,50,000 বিক্রি করুক, কিংবা 3,00,000 বিক্রি করুক, 4,00,000 বিক্রি করুক, ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো ব্যবসায় সে কত টাকা আনছে, ব্যবসায় সে কত টাকা বিনিয়োগ করছে বা আনছে, কত টাকা আনছে, 1,00,000 টাকা। এখন ব্যবসায় 1,00,000 টাকা আনলে এটা জাবেদা কী হবে, ক্যাশ ডেবিট, আর হলো ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ আমাদের সম্পদ অর্থাৎ নগদ অর্থ বৃদ্ধি পাচ্ছে, আর একদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন আমরা এখানে হিসাব সমীকরণে দেখাবো এটা। এই যে মার্চ 1 2016, মার্চ 1 ক্যাশ আমরা 1,00,000 টাকা পাইছি, ক্যাশে লিখবে 1,00,000 টাকা, আর হলো মালিকানা সত্ত্ব বাড়বে হলো 1,00,000 টাকা। এই যে আমরা মালিকানা সত্ত্বতে 1,00,000 টাকা লিখলাম। ওকে, ইনভেস্টমেন্ট। এখন আসি এরপরে 3 নাম্বারে, মার্চ 3 নাম্বারে বলছে পেইড হাউস রেন্ট টাকা 4,000। হাউস রেন্ট মানে কি, ভাড়া দিছে কত টাকা, 4,000 টাকা দিছে। ভাড়া আমাদের জন্য কি, ব্যয়। সো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে ভাড়া ডেবিট। আমাদের কাছ থেকে কি চলে গেছে, আমরা ভাড়া প্রদান করার ফলে নগদ টাকা চলে গেছে, তার মানে ক্যাশ ক্রেডিট। তাহলে ভাড়া ডেবিট, ক্যাশ ক্রেডিট। একদিকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে হচ্ছে আমাদের সম্পদ কমতেছে। এই যে 4,000 টাকা ক্যাশ থেকে 4,000 টাকা মাইনাস করছি আমরা। আর হলো এখানে আমাদের ব্যয় বৃদ্ধি, যেহেতু আমাদের এখানে ওনার সিকিউরিটি থেকে এটা বাদ যাবে, রেন্ট এক্সপেন্স। আমরা বলছিলাম যে ওনার সিকিউরিটির সাথে আয় যোগ হবে, ব্যয়গুলো বাদ যাবে, তার মানে রেন্ট এক্সপেন্স একটা কি, ব্যয়, এটা বাদ যাবে। আর আমাদের ক্যাশ কি, ক্রেডিট মানে ক্যাশ তো সম্পদে এমনি হ্রাস পেলে মাইনাস হবে, সেজন্য এখানে মাইনাস। এরপরে আসি, এরপরে হলো 4 নাম্বারে পার্সেল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000 টাকা। পার্সেল মার্চেন্ডাইজ, আচ্ছা এখানে একটা বিষয় আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে কস্ট, যেটার মধ্যে আমাদের খরচ দেওয়া থাকবে, কত টাকা খরচ হয়েছে। যেমন এই ম্যাটটার মধ্যে আমাদের খরচ দেওয়া আছে, এত টাকা বিক্রয় করছে, কিন্তু আমাদের ক্রয় মূল্য বা খরচ দেওয়া আছে কত, এটাতে কস্ট 65,000, এটাতে কস্ট 85,000। অর্থাৎ ম্যাথের মধ্যে যদি আমাদের এগুলো দেওয়া থাকে, কস্ট 65,000 বা খরচ বা ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে সেখানে আমাদের যে মার্চেন্ডাইজ থাকবে সেটাকে আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। ওকে, অর্থাৎ আমরা কোশ্চেন দেখলে তো দেখবো এখানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য দেওয়া আছে ম্যাথের কোনোটার মধ্যে, তার মানে বুঝতে হবে এটাকে মার্চেন্ডাইজকে আমরা সম্পদ ধরতে হবে। আর যদি কোশ্চেনের মধ্যে আমাদের এরকম কস্ট প্রাইস দেওয়া না থাকে, তাহলে আমরা মার্চেন্ডাইজকে পণ্যদ্রব্য হিসেবে বিবেচনা করব।
ওকে, তখন এটা আমাদের ব্যয় হিসেবে বিবেচনা হবে। কিন্তু যখন এরকম কস্ট প্রাইস দেওয়া থাকবে তখন আমরা কী করব, মার্চেন্ডাইজকে সম্পদ হিসেবে বিবেচনা করব। ওকে, এখন আসি তাহলে পার্সেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000 টাকা। তাহলে মার্চেন্ডাইজ যেহেতু আমাদের সম্পদ, মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট 60,000 টাকা। তাহলে মার্চেন্ডাইজের সাথে আমরা যোগ করব আর ক্যাশ থেকে বিয়োগ করব। এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 60,000 টাকা আর ক্যাশ থেকে বিয়োগ করব কত, 60,000 টাকা। এরপরে আমরা মনে করি এগুলো আমরা নামাবো কিন্তু নিচে নিচে, যেমন 1 লাখ থেকে 4,000 গেলে কত, 96,000 টাকা। এরপরে এখন নতুন একটা আসছে 60,000 টাকা, এটা মাইনাস করা লাগবে। তাহলে এখানে আসে হলো 37,000 টাকা। এরপরে এখানে 60,000 নিচে নামাবো 60,000। এখানে আমাদের 96,000 নিচে নামাবো 96,000 টাকা, এখানেও মাইনাস করে। তাহলে আমাদের 8 নাম্বারগুলো, এখন আসি 10 নাম্বার। বোরোয়েড টাকা 70,000 ফ্রম প্রাইম ব্যাংক অ্যান্ড সাইন্ড ইন নোটস পেয়েবল। নোটস পেয়েবলের মাধ্যমে সে প্রাইম ব্যাংক থেকে কি করছে, ঋণ করছে 70,000 টাকা। এখন ঋণ করলে কি হয়, ঋণ করলে আমাদের কাছে নগদ টাকা আসে, রাইট? তাহলে নগদ টাকা আসলে ক্যাশ ডেবিট। আর হলো যেহেতু আমরা ঋণ করছি আমাদের দায় বাড়তেছে, দায় বাড়তেছে কিসের মাধ্যমে, নোটস পেয়েবলের মাধ্যমে। যেহেতু নোটস পেয়েবলের মাধ্যমে আমরা প্রাইম ব্যাংক থেকে নিছি, তাহলে নোটস পেয়েবল আমাদের বাড়বে, দায় বাড়বে আর হলো সম্পদ বাড়বে। তাহলে ক্যাশের মধ্যে আমরা এখানে লিখব কত, 70,000 টাকা লিখব। ক্যাশে আমরা এখানে কত এখানে 8 নাম্বারটা কি আমরা করি নাই, ও আচ্ছা 8 নাম্বারটা এখানে করি না, 8 নাম্বারটা করে দিচ্ছি। এখানে বলছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম জাকির, টাকা হচ্ছে 1 লাখ অন অ্যাকাউন্ট। আচ্ছা, মার্চেন্ডাইজ আমাদের জন্য কি সম্পদ, রাইট? কারণ এখানে আমাদের কস্ট প্রাইস দেওয়া আছে এগুলোতে। তো মার্চেন্ডাইজ আমাদের সম্পদ হলে আমরা ক্রয় করছি, তাই মার্চেন্ডাইজ ডেবিট, সম্পদ ডেবিট, মার্চেন্ডাইজ ডেবিট। আর হলো যেহেতু অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে ক্রয় করছে, তো মার্চেন্ডাইজ ডেবিট আর হলো পাওনাদার ক্রেডিট, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1 লাখ টাকা। এই যে আমাদের এই যে 1 লাখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হচ্ছে 1 লাখ টাকা, আর দিকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে হলো 1 লাখ টাকা। একদিকে দায় বাড়ছে আর একদিকে হলো সম্পদ বাড়ছে, দুইটাই বাড়ছে। এরপরে এইটা তো আমরা বলছি 10 তারিখেরটা, যে ঋণ করছে টাকা আসছে আর একদিকে দায় বাড়ছে নোটস পেয়েবলের মাধ্যমে। এই যে নোটস পেয়েবলের মাধ্যমে আমাদের করাতে এই যে ক্যাশে লিখলাম আমরা 70,000 টাকা, যেহেতু বাড়ছে। এখানে আবার আমাদের নোটস পেয়েবল বাড়ছে হলো দায় 70,000 টাকা, আমরা এগুলো লিখছি। এগুলো কিন্তু আমরা প্রত্যেক বছর হিসাব করে করে নিচে নামাবো, বুঝছো? এখানে প্রত্যেক বছর হিসাব করে নিচে নামাবো। যেমন এই যে এখানে 36,000 আর 70,000 কত, 1,60,000 আমরা এখানে লিখলাম। এরপরে এখানে আর কিছু নেই, 1,60,000 1,60,000 নামাইছি। এরপরে এখানে 70,000 ছিল, এখানে 70,000 নামাইছি। এখানে 1 লাখ ছিল, এখানে 1 লাখ নামাইছি। এখানে 96,000 ছিল, এখানে 96,000 টাকা নামাইছে। নামানোর পরে আমরা নতুন এন্ট্রি, যেমন এখন 16 তারিখেরটা করবো। 16 তারিখে আমাদের বলছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000, যার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস ছিল কত, 65,000 টাকা। আচ্ছা, এখন তুমি কি করছো, সম্পদ বিক্রি করছো। সম্পদ বিক্রি করলে কি তোমার সম্পদ একদিকে কমে যাচ্ছে, হ্যাঁ। এখন তুমি বিক্রয় করছো, বিক্রয় করার পরে তুমি ক্যাশ টাকা কত পাচ্ছ, 85,000 টাকা পাচ্ছ। কত টাকা বিক্রি করছো, 85,000 টাকা। তার মানে ক্যাশ ডেবিট 85,000 টাকা। তার মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত হবে এখানে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত হবে আমরা এটা দেখি। তা আমাদের মার্চেন্ডাইজ যে সম্পদটা ছিল সেটা আমাদের দাম ছিল 65,000 টাকা। কত, তাহলে 65,000 টাকা হবে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি। বিক্রয় হয়েছে হলো 85,000 টাকা ক্যাশ, তার মানে ক্যাশ ডেবিট হলো 85,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 65,000 টাকা। আর হলো আমাদের আয় বা সেলস, প্রফিট অন সেল কত, আমাদের 85,000 থেকে 65,000 গেলে কত থাকে, 20,000 টাকা থাকে। 20,000 টাকা হলো আমাদের আয়, এটাকে প্রফিট। এই যে এখানে দেখো, এই যে এখানে 20,000 টাকা প্রফিট অন সেল, অর্থাৎ আমাদের এই যে 85,000 টাকা আমরা বিক্রয় করছি। আমাদের পণ্যের মূল্য ছিল কত, সম্পদের মূল্য 65,000 টাকা ছিল। তার মানে আমাদের যদি মূল্য ছিল 65,000 টাকা, বিক্রয় করছে 85,000 টাকা, তাহলে লাভ হয়েছে কত, 20,000 টাকা লাভ হয়েছে। আর লাভ আমরা জানি কোথায় যাবে, লাভ যাবে হলো ওনার সিকিউরিটির সাথে যোগ হবে, অর্থাৎ আয়গুলো ওনার সিকিউরিটির সাথে যোগ হবে, ব্যয়গুলো ওনার সিকিউরিটি থেকে বাদ যাবে। আবার ড্রয়িংস বা উত্তোলন বাদ যায়। ওকে, তো প্রফিট অন সেল আমরা এখানে লিখলাম 20,000 টাকা। এরপরে আসি 21 নম্বরে। 21 তারিখে বলছে আমাদের সোল্ড মার্চেন্ডাইজ টু আজম, টাকা কত, 1,20,000 টাকা, কস্ট প্রাইস হলো 85,000 টাকা।
এখন আমাদের এটা আজম কোম্পানিকে আজমের কাছে কি করছে, বিক্রয় করছে সম্পদ। সো এখন কত টাকা বিক্রয় করছে, 1,20,000 টাকা বিক্রয় করছে। সো ক্যাশ টাকা আমাদের কত, এখানে ক্যাশ টাকা হবে 1,20,000 টাকা। তারও এটা একটু দেখতেছি, এখানে ক্যাশ টাকা হবে না, সরি এখানে ক্যাশ টাকা হবে না, কারণ আমরা তো এটা বিক্রয় করছি, যেহেতু যার কাছে বিক্রয় করছি তার নাম দেওয়া আছে, এখানে কিন্তু ক্যাশে বলে নাই, তার মানে দেনাদার বৃদ্ধি পাচ্ছে আমাদের এখানে। যেহেতু আমরা এটা বাকিতে বিক্রয় করছি, মনে রাখবে এখানে যদি অন অ্যাকাউন্ট থাকে তাহলে বাকিতে, যদি সরাসরি আমাদের কোম্পানির নাম অথবা ব্যক্তির নাম দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেটা বাকিতে বিক্রয় করছি, হ্যাঁ। আর যদি আমাদের ক্যাশ দেওয়া থাকে সরাসরি, কিংবা কোনো কিছু না বলা থাকে, তাহলে সরাসরি আমরা বুঝবো সেটা ক্যাশে বিক্রয় করছে। যেহেতু এখানে ব্যক্তির নাম দেওয়া আছে তার মানে বাকিতে বিক্রয় করছে, আর বাকিতে বিক্রয় করলে আমাদের কি হয়, দেনাদার বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা তার থেকে টাকা পাবো। তাহলে আমার দেনাদার কত, 1,20,000 টাকা। আমার পণ্যর মূল্য ছিল হলো 85,000 টাকা, তার মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 85,000 টাকা, দেনাদার ডেবিট 1,20,000 টাকা, আর প্রফিট অন সেল ক্রেডিট কত, টাকা 35,000 টাকা। এই যে দেনাদারের গড়ে আমরা লিখলাম 1,20,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 85,000 টাকা, আর আমাদের প্রফিট কত, 35,000 টাকা। এরপরে আসি 30 তারিখে, পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট টাকা 60,000 টাকা। পেমেন্ট রিসিভ করছে অন অ্যাকাউন্ট, যেটা বাকিতে দিয়েছে, যেমন এখানে যে বাকিতে ইয়েগুলো হয়েছিল সেখানে এখন কি করছে, সেই টাকা রিসিভ করছে 60,000 টাকা। রিসিভ করলে কি হবে, আমাদের রিসিভ করলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে, ক্যাশ ডেবিট, আর হলো আমাদের এখানে ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো এই যে আমরা লিখছি 30 তারিখে ক্যাশ ডেবিট 60,000 টাকা, নগদ টাকায় বৃদ্ধি পাচ্ছে। আর কার থেকে টাকা পাচ্ছি, দেনাদার থেকে টাকা পাচ্ছি, তার মানে দেনাদার হিসাব ক্রেডিট 60,000 টাকা, ক্যাশ ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট 60,000 টাকা। এরপরে আসি পেইড স্যালারি। পেইড স্যালারি টাকা 10,000, স্যালারি পরিশোধ করছে। স্যালারি হলো একটা ব্যয়, স্যালারি পরিশোধ করলে কি হয়, আমাদের থেকে নগদ টাকা চলে যাচ্ছে, আরেকদিকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, আর হলো আমাদের ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। ক্যাশ ক্রেডিট, এই যে ক্যাশ ক্রেডিট 10,000 টাকা লিখলাম। আর এখানে যেহেতু স্যালারি এক্সপেন্স ব্যয়, এটা আমাদের ওনার সিকিউরিটি থেকে বাদ যাবে, সেজন্য আমরা বাদ দিয়েছি স্যালারি এক্সপেন্স ডেবিট, আর হলো ক্যাশ ক্রেডিট। এই যে এখানেও মাইনাস করছে, এখানেও মাইনাস করছে, ওকে। তাহলে আমরা এগুলো সব কিছু করার পরে আমাদের দুই দিকে সমান হবে, এগুলো আমরা নামাবো, নামানোর পরে ইয়ে করবো, এখানে নামাবো, নামানোর পরে এই তিনোটা যোগ করে এখানে বসাবো, তিনোটা যোগ করে এখানে বসাবো, দেখবো আমরা দুই পাশ সমান হয়েছে। যদি দুই পাশ সমান হয় তাহলে আমাদের ম্যাথ মিলবে, আদারওয়াইজ ম্যাথ মিলবে না, ওকে। 3,11,000, 3,11,000। এখন আসি, এখানে একটা কথা বলছি, কোনো অঙ্কে যদি কেনা দাম দেওয়া থাকে তাহলে সে অঙ্কে মার্চেন্ডাইজ সম্পদ হবে, সেটা আমি অলরেডি তোমাদেরকে ম্যাথের মধ্যে বলে দিয়েছি। যদি কেনা দাম দেওয়া থাকে বা কস্ট প্রাইস দেওয়া থাকে তাহলে সেটা আমরা মার্চেন্ডাইজ সেখানে সম্পদ হবে, আর যদি দেওয়া না থাকে এগুলো তাহলে মার্চেন্ডাইজকে আমরা ব্যয় হিসেবে ধরবো, তখন এটাকে আমরা ওনার সিকিউরিটি থেকে বাদ দেবো। কিন্তু এখনকে আমরা যেহেতু এখানে কস্ট প্রাইস বা কেনা মূল্য দেওয়া আছে, তার মানে এটা আমাদের সম্পদ, আর সম্পদগুলো আমরা মার্চেন্ডাইজ এখানে বসাইছি সম্পদের করে, ওকে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবো অথবা ইনবক্স করবা। দেখো এগুলোতে আরও ডিপলি এক্সপ্লেন করা যায়, হ্যাঁ। যারা সায়েন্স থেকে আসছো কিংবা অন্য গ্রুপ থেকে আসছো তারা না বুঝলে অবশ্যই কমেন্ট করবা কিংবা ইনবক্স করবা, কারণ এগুলো বোঝানোর বিভিন্ন সিস্টেম আছে। যারা কমার্সে আছে তারা এগুলো ইজিলি বুঝতে পারবে, আর না বুঝলে তো আমি অবশ্যই আছি। সো ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর আমাদের কোর্সে তোমরা চাইলে ভর্তি হতে পারো। ধন্যবাদ।